যে নতুন বাংলাদেশের মধ্যে আমরা এই ধরনের কার্যকলাপ আর প্রত্যক্ষ করব না। সেই জায়গা থেকে সংস্কার ঐকমত্য কমিশন গঠন হয়েছিল। ঐকমত্য কমিশনে সবগুলো দল মিলে, 30টির অধিক দল মিলে তারা একটা পর্যায়ে এসেছে, একটা রিপোর্ট জমা দিয়েছে, সুপারিশমালা দিয়েছে। সেটার উপরে সরকার একটি আদেশ জারি করার কথা, কিন্তু রাজনৈতিক দলগুলো যেটা এখন মাঠ রয়েছে সেখানে হলো জামায়াত এবং বিএনপি মুখোমুখি অবস্থানে রয়েছে। এমন পরিস্থিতিতে আপনারা দেখেছেন নির্বাচনের ডামাডোল বেজে গিয়েছে। আমাদের যেমন সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে, সাথে সাথে আমাদের একটি সুন্দর পার্লামেন্ট উপহার দেওয়ার জন্য কাজ করতে হবে। তো আমাদের একটা সুন্দর টিম আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আপনাদের তারপরে আছেন আব্দুল্লাহ আলামিন, উনিও অ্যাডভোকেট এবং নারায়ণগঞ্জের দায়িত্বে আছেন, আমাদের শৃঙ্খলা কমিটির প্রধান হিসাবে দায়িত্ব পালন, ছাত্র সংগঠনগুলো দেখছেন। আমাদের পলিসি এবং রিসার্চ উইং এর হেড খালেদ সাইফুল্লাহ আছেন, আহ্বায়ক এবং আছেন আমার ডান পাশে রয়েছেন আমাদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসলিম জারা, আপনারা সবাই তাকে চিনেন। এরপরে রয়েছেন আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। দেশে অসংখ্য আর্টিকেলে উনার আর্টিকেল প্রকাশিত হয়েছে। এরপরে রয়েছেন সুপ্রিম কোর্টের লয়ার অ্যাডভোকেট হুমায়রা নূর এবং রয়েছেন এরপরে আমাদের যে যুব শক্তি অ্যাডভোকেট তরিক ইসলাম, আমরা অনুপ্রাণিত হয়েছি। আমাদের সাথে আরেকজন রয়েছেন সাইফুল্লাহ হায়দার, যিনি আমাদের বিভাগীয় সম্পাদকের দায়িত্ব রয়েছেন। আমরা একটি সুন্দর টিম গুছিয়েছি বাংলাদেশের সুন্দর গুছানোর মাধ্যমে একটা ইলেকশন জনপ্রতিনিধিদের উপহার দেওয়ার জন্য। যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতির মধ্যে কিছু ব্যক্তিকে মানুষের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আমরা বিত্তায়ন ভাঙতে চাই। আমরা এই টপ ডাউন সিস্টেম থেকে ডাউন টু টপ সিস্টেমে যেতে চাই, অর্থাৎ সরকার এবং জনগণের মধ্যে যে পার্লামেন্ট রয়েছে এই ফলত যে বিষয়টা আমরা বারবার উল্লেখ করতে চাচ্ছি মানুষের সামনে, যে আমরা কোন দলের প্রতিনিধি মানুষের উপরে চাপিয়ে দিতে চাই না, জনগণের প্রতিনিধি দিতে চাই। এখানেও আমাদের দল থেকেও আমরা মনোনয়নপত্র যারা তুলবেন, ভবিষ্যতে পার্লামেন্টে যাবেন, আমরাও তাদের সেই ক্ষেত্রে পলিসি রেখেছি, তারা জনগণের প্রতিনিধি হবেন, আমাদের দলের প্রতিনিধি হবেন না। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি যে সিস্টেম রয়েছে সেটাতে সবাই আমাদের ট্যাক্সের টাকা দিয়ে সেখানে সংসদ সেশনটা চলে থাকে, সবাই কালভার্ট, ব্রিজ, তার এলাকার কি সমস্যা সেগুলো বলে থাকে। কিন্তু আমাদের রাষ্ট্রীয় যে আইনগুলো বানানোর কথা, ড্রাফটিং করার কথা, সেই বিষয়ে তাদেরকে আরো স্কিল সেট থাকে না। আমরা যদি ভালো কিছু প্রতিনিধি সংসদে পাঠাতে পারি, তাহলে আমাদের যে রুলস রেগুলেশন, জনগণের যে সমস্যাগুলো, স্টেট পলিসি যে সেখানে আমরা সমাধান করতে পারবো বলে আশা করি। সেই জন্য যে আবেদন পত্র সেটা হলো আপনারা 3 ভাবে পুরো দেশবাসী আমাদের কাছে দিতে পারবে। অনলাইনে আমরা একটা ওয়েবসাইট করেছি, যে ওয়েবসাইটের মাধ্যমে তারা সাবমিট করতে পারবেন, সকলে যারা সম্মানিত নাগরিক বৃন্দ রয়েছেন। তারপরে আমাদের মাঠ লেভেলে যারা বিভাগীয় সম্পাদক রয়েছেন তাদের কাছেও আপনারা দিতে পারবেন। সেখানে মূল দায়িত্ব রয়েছেন হাসনাত এবং সার্জিস আলম, তাদের মাধ্যমে আপনারা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসেও একটি ডেস্ক থাকবে, যেটাতে আপনারা এসে ফর্ম ফিল আপ করে আপনারা এখানে আবেদন ফর্ম নিতে পারবেন। তা আমাদের যেই আবেদন ফর্মটা রয়েছে সেটার আমরা মূল্য রেখেছি 10,000 টাকা, সর্বনিম্ন 10,000 টাকা। কেউ যদি বাড়িয়ে দিতে চায় তাহলে উনি বাড়িয়ে দিতে পারবেন। তবে জুলাই আহত এবং
যারা শ্রমিক, কৃষক, কুলি মজুর রয়েছেন, আমরা তাদেরকেও সংসদের এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে চাই। সেক্ষেত্রে তাদের জন্য আমরা ফর্ম, যেটা আবেদন ফর্ম, এটা নটটা একদম ফাইনাল নমিনেশন ফর্ম, সেটা ফি রেখেছি আমরা 2000 টাকা। অর্থাৎ আপনারা জানেন যে আমাদের দলীয় আমরা চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে রাজনীতি করতে চাই। ফলত যারা আমাদের সাথে অঙ্গীভূত হবেন, একীভূত হবেন, তাদেরকে সেখানে একটি নামমাত্র ফি দিয়ে, অন্যান্য যে আমরা জানি ইলেকশনের জামানত ফিটা এবার 50,000 টাকা করা হয়েছে। নতুন যে রুলস রেগুলেশন সেখানে এসেছে, ফলত আমরা ন্যূনতম একটা ফি রেখেছি আমাদের যে কস্টিংটা রয়েছে দল চালানোর জন্য, এবং আমাদের ডে টু ডে যে অপারেশন গুলো রয়েছে সেগুলো অ্যাক্টিভিটিস গুলো চালানোর জন্য। আমরা ইনশাল্লাহ আমরা আশা করি যে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে কিছু আমাদের প্রার্থীতার বিষয়ে মিডিয়াতে গিয়েছে, সেগুলো কিন্তু আমাদের অফিসিয়াল প্রার্থীতা নয়। তবে যারা বিভিন্ন জায়গায় কাজ করেছেন সেই জায়গা থেকে তারা তাদের ইচ্ছা প্রকাশ করেছেন, মিডিয়া ভাইদের সাথে তাদের যোগাযোগ হয়েছে, তারা সেখানে জানিয়েছেন। আমাদের আহ্বায়ক মহোদয় বলেছেন আগামী হলো 15 তারিখের মধ্যে আমরা প্রাথমিক যেই আমাদের মনোনয়ন সেটা ইনশাল্লাহ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়ে ঘোষণা করব। কিন্তু এর পূর্বের প্রক্রিয়াটা বাংলাদেশের কোন দলের মানুষের জানা নাই যে কিভাবে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। আমরা মানুষের সামনে এই প্রক্রিয়াটা স্বচ্ছভাবে করতে চাচ্ছি। আপনি আবেদন দিবেন, অনেক মানুষ রয়েছে, কারণ বাংলাদেশের সংসদে আপনি যদি বড় ব্যবসায়ী না হন, আপনি যদি গডফাদার না হন, আপনি যদি চালাবাজ না হন, তাহলে আপনি সংসদে যেতে পারবেন, এই ধরনের কন্ডিশন থাকে ইমপ্লয়েড অর্থে। কিন্তু আমরা সেই দুর্বৃত্তায়নের জায়গা থেকে বেরিয়ে আসছে যারা স্বচ্ছ এবং সমাজের আলেম সমাজ, সমাজের নারী সমাজ এবং সমাজের শ্রদ্ধেয় যারা ব্যক্তিবর্গ রয়েছেন, যারা কমিউনিটি লিডার রয়েছেন, আমরা তাদেরকে সংসদে নিয়ে যেতে চাই। যারা আইন প্রণেতা রয়েছেন, বিজ্ঞ আইনজীবী রয়েছেন, আমরা তাদেরকে নিয়ে যেতে চাই। যারা ডক্টরস আছেন, যারা ইঞ্জিনিয়ার্স আছেন, সমাজের প্রান্তিক লেভেলের যারা শিক্ষক আছেন এবং সমাজের গণ্যমান্য যারা ব্যক্তি রয়েছেন, যারা একদম মানুষের প্রান্তিক লেভেলে যাদের যোগাযোগ রয়েছে। অর্থাৎ কিছু মানুষ রয়েছেন আমরা যেটা দেখি পার্লামেন্টে, তারা শুধু দলের প্রতিনিধি করে। আমাদের আজকের যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি যে আমরা কোন দলের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই না, আমরা জনগণের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই এবং জনগণের মনোনয়ন দিয়ে জনগণের ভোটে আমরা তাদেরকে পার্লামেন্টে পাঠাতে চাই। এটাই হলো আমাদের জাতীয় নাগরিক পার্টির উদ্দেশ্য, এই প্রসেস শুরু করার। এখন আমরা প্রশ্নোত্তর সেশনে যাব। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন। নাম পরিচয়। আমি আপনাদেরকে আজ থেকে যে আগ্রহীরা মনোনয়ন সংগ্রহ চলবে, যাচাই কতগুলো আসনে মনোনয়ন দিচ্ছেন এবং ভোটের ভোটে দেওয়ার এই বিষয়গুলো বর্তমানে নির্বাচনে যে ভোটের ট্রেন বা হালচাল চলছে, এটা বড় বড় আপনার বার্গেনিং কোশ্চেন হয়ে গিয়েছে, বড় ইস্যু হয়ে গিয়েছে। তার সাথে জাতীয় নাগরিক পার্টির জোট হবে, জাতীয় নাগরিক পার্টিকে একক ইলেকশন করবে নাকি আলাদা করবে। তা আমাদের এই কার্যক্রম বাছাই প্রক্রিয়াটা 13 তারিখ পর্যন্ত চলবে এবং 15 তারিখে আমরা প্রাথমিক যে তালিকা সেটা প্রকাশ করব। আপাতত আমাদের জাতীয় নাগরিক পার্টির ইচ্ছা এবং আমাদের যে পার্টির সিদ্ধান্ত, এটা আহ্বায়ক মহোদয় পরিষ্কার করেছেন আমাদের পার্টির পক্ষ থেকে যে আমরা কিছু আসনে আমাদের প্রার্থী দিব এবং এককভাবে ইলেকশন করব। তবে একটি কথা থেকে যায়, যেহেতু বর্তমান পরিস্থিতিতে দেশ একটি সংকটকালীন মুহূর্তে রয়েছে, সেই জায়গাতে বিএনপি এবং জামায়াত ইসলাম যদি সংস্কার প্রক্রিয়াগুলো একটি জায়গাতে আসে এবং তারা যদি সংস্কারের ভবিষ্যতে বাস্তবায়ন করবে এর মর্মে প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারোর সাথে আমাদের জোট হতে পারে। কিন্তু আমাদের এই যে প্রাথমিক যে শর্তটা রয়েছে বিচার সংস্কার, এই বিষয়ে আমরা যদি সমাধান না হয় তাহলে কারোর সাথেই কোনো জোটে যাব না। আর 2024-এর পরে এর পূর্বে যে ধরনের হলো তাদের মহাজোট, এটা এবার হলো কাজ করবে না। আপনারা জানেন প্রত্যেকটা পার্টি তার নিজস্ব প্রতীকে হলো নির্বাচন করতে হবে। তো সেই জন্য হলো প্রতীক বিক্রির দিন শেষ। আবু সাঈদের বাংলাদেশ, আবু সাঈদের বাংলাদেশে আর কারো আসলে প্রতীক বিক্রি করার সুযোগ নেই। এজন্য অনেক নির্বাচনী দলের হলো মাথা গরম হয়ে গিয়েছে। আপনারা জানেন তারা এই আপিওটা, যে সংস্কার প্রোগ্রাম থেকে আপিওটা এসেছে, তারা এটা পরিবর্তনের জন্য একটা প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু সেই প্রচেষ্টাটা তারা সফল হয় নাই। আবার তারা সরকারকে চাপ দিয়ে একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটা পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে। এজন্য আমরা যে ছোট ছোট পার্টিগুলো রয়েছে তাদের কাছেও আবেদন জানাবো যে আপনারা একটা দুইটা সিটের কাছে আপনাদের কোনো পার্টি অথবা জীবনের যে পরিশ্রম
জীবনের যে স্বপ্ন সেটা বিক্রি করে দিবেন না। তো এই সিস্টেম যদি হতো তাহলে তো বাংলাদেশে কোনো না, এক থেকে দুইটা হলো গণতন্ত্র হয় অথবা একদলীয় গণতন্ত্র। শর্ত হলো প্রত্যেক ব্যক্তি অথবা প্রত্যেক পার্টি তার নিজস্ব প্রতীকে ইলেকশন করতে হবে। বহুদলবাদী সন্ত্রাসীদের উন্নয়ন দিবে না। বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো যে কেউ সংস্কার প্রক্রিয়া বিরুদ্ধে না। বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য যে মাঠের মধ্যে গিয়ে কোনো মল্লযুদ্ধ করে জনগণকে ভোগান্তিতে দিবেন। আপনারা জানেন, আপনারা যখন অফিসে আসতেছিলেন আজকে ঢাকার মধ্যে অনেক জ্যাম করেছে। কেন করেছে? গণভোট আগে হবে নাকি পরে হবে এটা নিয়ে পুরো বাংলাদেশে মিছিল চলতেছে। আবার আপনারা দেখেছেন আমি মেয়র হয়ে অফিসে বসে গিয়েছি, আমাকে দেয় না কেন এটার জন্য পুরো ঢাকা হলো অচল করে দেওয়া হয়েছিল। এই ধরনের অচল ঢাকা বা বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশে দেখতে চাই না। এই জন্য সকল পলিটিক্যাল পার্টির প্রতি আমরা আহ্বান করব যে আপনারা এই ধরনের রাস্তার যে ফাইট বা রাস্তার যুদ্ধটা বন্ধ করেন। আপনাদের সামনে তো সুযোগ রয়েছে, আপনারা অফিসে আলোচনা করতে পারেন, ব্যবসা বাণিজ্য একসাথে করতে পারেন, নিজেদের ছেলে মেয়েকে একসাথে বিয়ে দিতে পারেন, বিয়ের অনুষ্ঠানে আমরা একসাথে দেখি। তারপরে হলো নিজেদের যখন স্বার্থ সংশ্লিষ্ট কাজ থাকে সেখানে আপনারা একসাথে হতে পারেন। তাহলে রাষ্ট্রের যখন এই গুরুত্বপূর্ণ সম্পর্কটা আসে সেখানে আপনারা কেন একসাথে হতে পারেন না? এই জন্য তাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। বাংলাদেশের যারা সিনিয়র সিটিজেন রাজনীতিবিদ রয়েছেন তাদের প্রতি আমরা সম্মান রেখে বলতে চাই যে আপনারা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি যখন বাসায় যান আপনার সন্তানকে আসলে আপনাকে রাজনীতিবিদ হিসাবে সম্মান করে কিনা এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে। আপনার বউকে আপনাকে রাজনীতিবিদ হিসাবে প্রশ্ন করে কিনা সেই প্রশ্নটা আপনাদের কাছে থাকবে। অর্থাৎ নিজের সম্মান যদি আপনি নিজের ঘরে না রাখতে পারেন, আমরা দেখেছিলাম অনেক রাজনীতিবিদদের যারা সন্তান, যারা আমাদের সাথে আন্দোলনে এসেছিল, তারা বলছে যে আমরা এই আপনাদের সাথে নতুন পার্টি করতে চাই। বললাম তাহলে কেন? বলল আমার বাবা মন্ত্রী হোক এমপি হোক তাকে আমার পছন্দ না, কারণ আমি তাকে ভিতর ঘর থেকে তাকে দেখি যেই ধরনের মানসিকতা, যে ধরনের চিন্তা, আসলে এটা আমাদের বর্তমান যে প্রজন্ম রয়েছে নতুন প্রজন্মের সাথে আসলে আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আপনারা দেখে রোড ব্লক হয়েছে এবং রাস্তায় আগুন জ্বলেছে। আগুন জ্বলবে তো চুলায়, সময় এখন একজন সিটিজেন যদি এসে বলে যে মনোনয়ন পান নাই বলে আমার বাসার সামনে আমার রাস্তায় আপনি কেন ব্লক দিয়েছেন, আপনি কি উত্তর দিবেন তাকে? আপনি যখন এই সংস্কৃতিগুলো জারি করবেন আপনার বাসার সামনে একজন বাগদাগ করে যাবে। এই জন্য এই ধরনের মানসিকতা সংস্কৃতি থেকে আমাদের হলো এটা আমাদের পেজ থেকে একটা প্রতিবাদ লিপি গিয়েছে। বলেছিলাম মিডিয়া ছোট বা বড় হোক, এই ক্যাটাগরিটা আসলে কে করে? আমরা মনে করি প্রথম সারি পত্রিকা, দ্বিতীয় সারি পত্রিকা বলে কিছু নাই। এগুলো হলো ওই যে অ্যাডভার্টাইজমেন্ট অথবা আপনার বিজ্ঞাপনের কত কপি বিক্রি হচ্ছে, কত বেশি বিজ্ঞাপন নেওয়া যায়, এই জন্য কাজটা করে থাকে। একটা ছোট পত্রিকা হতে হলে উনি যদি সত্য নিউজ প্রকাশ করে, সত্য তথ্য তুলে ধরে, একটা বড় পত্রিকাগুলো তথাগত পত্রিকা তার চেয়ে আমি তাকে বেশি সম্মান করব। আর বড় যদি কোনো পত্রিকা মিথ্যা তথ্য দেয় তাহলে সেই ক্ষেত্রে আমি তাকে সম্মান করতে পারবো না। এই জন্য আমরা জানি যে এই ধরনের অসত্য তথ্য দিয়ে বর্তমানে বিভ্রাট সৃষ্টি করা হচ্ছে। এই বিভ্রাট থেকে আপনাদেরকেও আমরা বলবো যে সতর্ক থাকার জন্য এই মিথ্যা তথ্যে অনুপ্রাণিত হয়ে আপনারা আরেকটি মিথ্যা তথ্যের অংশীদার হবেন না। একটা প্রশ্ন ছিল, আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সংসদের বাইরে সংবিধান নিয়ে আলোচনা করা সম্ভব, তবে সংবিধান পরিবর্তন সম্ভব নয়। এই বিষয়ে আপনার এটা তো বেসিক জায়গাটা উনি যে গণ অভ্যুত্থান অস্বীকার করেছেন এই বক্তব্যের মধ্য দিয়ে। সংসদে কেন গণ অভ্যুত্থান হলো না? সংসদে উনি কেন যেতে পারেন নাই?
সংসদে গত 15 বছর বিরোধী দল হিসেবে কিন্তু বিএনপি ব্যর্থ। এখন বিএনপি নাকি সরকার গঠনের প্রচেষ্টা করছে। বিরোধী দল হিসেবে যে ব্যর্থ দল, তা আবার কিভাবে সরকারি দল হিসেবে সফল হবে, সেই প্রশ্নটা আমি রেখে গেলাম তাদের কাছে। আপনারা বলছিলেন যে বেগম খালেদা জিয়ার আসলে আপনারা প্রার্থী দিবেন না, আজকে বলছেন যে আপনারা 300 আসনে প্রার্থী দিবেন, তাহলে কি বেগম খালেদা জিয়ার আসলে আপনারা প্রার্থী দিচ্ছেন কি? 300 আসনে এটা আমরা তো প্রার্থী দিব, অ্যাপ্রক্সিমেট প্রার্থী দিব। সেখানে 1-2টা আসন গণঅভ্যুত্থানের যারা লিডার রয়েছে, সেখানে যখন সংস্কার প্রক্রিয়াতে ওনারা আসবেন এবং যদি না আসেন, সেখানে তো আমরা অনেক কিছু কম্প্রোমাইজ করব না। তো সেখানে আমরা বলছি যারা এই ফেসিবাদের অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন দলীয় নেতৃবৃন্দ, আমরা তাদেরকে সমান জায়গা রাখবো। তবে সেই জায়গাটা থেকে 2-1টা আসন কম হতে পারে, এটা হলো বিষয়। যখন আপনি পার্সেন্টেজ আকারে বলবেন, আপনি তো ফুল ওই যে আপনি তো একদম মনে মাস্টার, এই জন্যই হলো এইভাবে বললেন। এটা রেটরিক অর্থে বলা হয়ে থাকে, সেভাবে একটু বুঝলে ভালো হবে। নির্বাচনে আসলে নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে যে আপনি আমজনতার জন্য সবার জন্য উন্মুক্ত করছেন, তো যদি বাইরের কেউ দলের আসে, মানে সেটা আসলে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আপনারা এবার অন্য পক্ষে অন্য কোনো দলের কাছে মনোনয়ন দিচ্ছেন কিনা, সেটা কিভাবে বুঝবেন? এইটার মেকানিজমটা কি রেখেছেন? আমরা তো বলেছি প্রাথমিক সদস্যপদ নিতে হবে। জাতীয় নাগরিক পার্টির যে আমরা বিশ্বাস করি একটি নতুন সমাজ আমরা বিনির্মাণ করতে চাই, অবশ্যই তাকে সেটা আপনারা দেখবেন এখানে সবগুলো বিষয় লেখা আছে, অর্থাৎ তার রাজনৈতিক আদর্শ তথ্যগুলো দিতে হবে, ব্যক্তিগত তথ্য, রাজনৈতিক তথ্য দিতে হবে এবং তাকে একটি ফি দিতে হবে। এই ফর্মে আপনারা যখন এই nomination.ncpbd.org তে আপনারা প্রবেশ করবেন, সেখানে সবকিছু আপনারা দেখতে পারবেন। আমরা সবগুলো ক্রাইটেরিয়া এখানে দেখেছি, যাতে যে নীতিমালাগুলো রেখেছি, যাতে অন্য কোনো পার্টি অথবা অন্য কেউ ব্যক্তি এই জনগণের প্রতিনিধিদের মধ্যে ঢুকে না পড়তে পারে, কোনো সন্ত্রাস চাঁদাবাজ কেউ। আমরা সবগুলো প্রসেসে এখানে রেখেছি, আপনারা যদি দেখেন তাহলে সবগুলোই আপনারা বুঝবেন। আপনারা এখনো চেক করতে পারেন আপনাদের মোবাইলে, এই যে nomination.ncpbd.org আপনারা চেক করতে পারেন। আমরা আমাদের প্রেসিডেন্টের মধ্যে সবকিছু দিয়ে দিব, আপনারা কার সাথে যোগাযোগ করবেন, পুরো বাংলাদেশের মানুষ কার সাথে যোগাযোগ করবে, কিভাবে প্রসেসগুলো হবে। আমাদের আগামী 7 দিন একটা বড় ধরনের ক্যাম্পেইন যাবে, যে ক্যাম্পেইনগুলোর মাধ্যমে আমরা সবকিছু আপনাদের সামনে আরো বড় আকারে বিস্তারিত আকারে পেশ করবো আপনাদের সামনে, তখন আরো বেশি আপনারা ক্লিয়ার হয়ে যাবে। তবে বাংলাদেশে এই ধরনের প্রসেস, যখন আমাদের দলের আমরা নাম কি দিব, মার্কা কি দিব, সেখানেও আমরা আপনারা পুরো বাংলাদেশ থেকে আমরা মানুষের থেকে ডেটা নিয়েছিলাম। এই ধরনের নমিনেশন বা আবেদনপত্র কালেকশন, এটা বাংলাদেশে এই প্রথম এনসিপি হলো ইনিশিয়েট করেছে। তো আমরা নতুন নতুন ইনিশিয়েটিভ বাংলাদেশের মানুষের সামনে নিয়ে এসেছি স্বচ্ছ প্রক্রিয়ার জন্য। আপনারা এগুলো একটু প্রচার করবেন ভালো করে, এই জন্য যাতে অন্য দলগুলো এই কাজগুলো করতে উদ্বুদ্ধ হয়, সেই জন্য। এবং আশা করি যে আমরা এখানে একটা রাজনৈতিক তথ্যের আলাদা একটা ঘর রয়েছে, সেখানে যে যাচাই বাছাইকরণ প্রক্রিয়া আমরা সেটা বলে দিয়েছি যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ প্রশ্নে আমাদের কোনো ছাড় নয়, এটা আমরা অনেক আগেই বলে দিয়েছি। এবং আপনি যখন ওয়েবসাইটে প্রবেশ করবেন, সেখানে এই প্রসেসটা মেনটেন করা আছে ওইখানে, এবং একটা নির্দিষ্ট ফিও দেওয়ার মেনটেন করা আছে, কারণ আমরা এই দল চাঁদাবাজি সন্ত্রাসী টাকা চালাইতে চাই না, জনগণের টাকায় চালাইতে চাই। সেটা আমরা ওই প্রসেসটার মধ্যে আপনি পাবেন। শেষ করে কাকে দিব? সেখানে এই নির্বাচনী সংঘাতের কথা বলেছে, সেখানে ঐক্যমত প্রকাশ করেছে সরকার। তারা কাজ করছেন বলে জানিয়েছেন যে সংগ্রাম কিংবা রাজনৈতিক যে পরিস্থিতি তৈরি হবে নির্বাচন সেটি আপনাদের অবস্থান একই সাথে ঐক্যমতের ফেসিবাদী 7 দিনের সময় সেটি যদি পূরণ না হয় সরকার সিদ্ধান্ত দিবে, সেটাও নাকি তারা সিদ্ধান্ত নেবে। এটা আপনারা জানেন যে বিএনপি তার দাবি দিয়েছে, জামায়াত তার দাবি দিয়েছে, আমরা তাদের এই এক টেবিলে বসানোর জন্য গতকাল 9 দল একটা মিটিং করেছিলাম। সেখানে গণতন্ত্র মঞ্চ প্লাস এবি পার্টি, জাতীয় নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদ আমরা সেখানে ছিলাম।
রাষ্ট্র সংস্কার আন্দোলন গণতন্ত্র মঞ্চের মধ্যে আছে, আমরা সেখানে ছিলাম। আমরা তাদেরকে বলেছি যে আমরা বিএনপি এবং জামায়াতের সাথে বসবো। আমরা ইতিমধ্যে দুই দলের সাথে আলোচনা চালাচ্ছি যে একটি সমাধানে পৌঁছার জন্য। তো সমাধানে যদি না পৌঁছতে পারে, আমরা তো আমাদের সমাধান মানুষের সামনে দিয়ে রেখেছি যে কোন প্রক্রিয়ায় আপনি বাস্তবায়ন করবেন, এবং সেখানে যে গণভোট প্রশ্ন, নোট অফ ডিসেন্টের প্রশ্ন, আদেশের প্রশ্ন, আদেশটা কে জারি করবে, সবগুলো প্রসেস আমরা দিয়ে রেখেছি। আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা স্বচ্ছ প্রক্রিয়া সরকারের সামনে দিয়ে রেখেছি টেবিলে। কিন্তু জামায়াত এবং বিএনপির মধ্যে মল্লযুদ্ধ, মারামারি হচ্ছে। আমরা মারামারি বন্ধ করার জন্য গতকাল থেকে কিছু উদ্যোগ নিয়েছি। তো সেই জায়গাটা আমরা বলবো যে রাজনৈতিক দলগুলো, সরকার আপনাদের কোর্টে বল ঠেলে দিয়েছে। এখন আপনারা যদি সমাধান করতে ব্যর্থ হন, এটা আসলে আপনাদের জন্য খুবই লজ্জাস্কর একটি বিষয় হবে। এই জন্য রাজনৈতিক দুটি দলকে আমরা আহ্বান জানাবো, আপনারা আলোচনার টেবিলে বসুন। এর মধ্যে একটি দল আরেকটা দলকে আহ্বান জানাচ্ছে, কিন্তু কার সাথে কে বসবে সেই বিষয়ে তাদের মধ্যে কোনো কথা নেই। এই জন্য তারা আবার একটি দল বলেছে এটা সরকারের হলো সমাধান করতে হবে, রেফারি করতে হবে। কেন? রাজনৈতিক দলগুলো যে নিজেদের মধ্যে বসতে পারে না, এটা মানুষকে দেখানোর জন্যই সরকার এই কাজটি করেছে। এবং এর মধ্য দিয়ে সরকার মানুষকে বুঝিয়েছে, পুরো বাংলাদেশের জনগণকে, যে দেখুন রাজনৈতিক দলগুলো নিজেদের আলোচনা টেবিলে বসতে পারে না। এই আলোচনা টেবিলে কিন্তু সরকার বসিয়েছিল গত 6 মাস তাদেরকে বসিয়ে রেখেছিল যে তুমি আসো, বসো, এখানে বসে বসে কাজ করো। যখনই তাদেরকে ছেড়ে দিয়েছে, গিয়ে বলে যে যে জায়গায় বসেছিলাম ওইটা প্রতারণার টেবিল ছিলাম। তাহলে গত 6 মাস আপনি প্রতারণা করেছেন, এখন এসে বলতেছেন যে আমি প্রতারণার টেবিলে ছিলাম না। তা আপনিও তো প্রতারণা কর্মসূচির অংশ ছিলেন যদি এটা প্রতারণা হয়। এই জন্য রাজনৈতিক দলগুলোর এই সংস্কৃতিটা বন্ধ করতে হবে। আমাদের পার্টি থেকে আমরা উদ্যোগ নিয়েছি, দুই দলের সাথে আলোচনা চলমান আছে, যে 9 দলের যে একটি জোট হয়েছে সেখানেও আলোচনা চলমান আছে। তবে জোট প্রশ্নে 9 দলের আমাদের একটি পলিটিক্যাল জোট হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গণতন্ত্র মঞ্চ প্লাস 3 দল রয়েছে, সেটার একটি রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা পুরো বাংলাদেশের সংঘাত বন্ধ করার আহ্বান জানাবো। বিএনপি অলরেডি সংঘাত শুরু করে দিয়েছে, জামায়াত মাঠে নেমেছে। আসলে বাংলাদেশ কোন সংঘাতের দিকে যাচ্ছে আমাদের জানা নেই। এই জন্য দুটি দলকে আমরা আহ্বান জানাবো, সংঘাত বন্ধ করুন। আর এই দুই দলের মধ্যে যারা বিভিন্ন রুট ব্লকেট করতেছেন, যদি আপনাদের মধ্যে কেউ ভালো মানুষ থেকে থাকে, যারা রুট ব্লক করে আগুন জ্বালায়, তারা তো ভালো মানুষ হতে পারে না। এই দুই দল থেকে মনোনয়নে বাদ করছেন। কেন বাদ করছেন? ওই যে টাকাটা দিতে পারেন নাই, বা পার্টি অফিসের জায়গা মতন নক করতে পারেন নাই। আপনারা আমাদের জাতীয় নাগরিক পার্টিতে যোগাযোগ করবেন। যদি আপনারা ভালো মানুষ হন, তাহলে আমরা আপনাদের প্রার্থীটা দেব, এবং ইনশাল্লাহ জনগণের প্রার্থী থেকে এবার ভোট দিবে। কোন সন্ত্রাস, চাঁদাবাদ, ধর্মীয় ফেসিবাদকে আগামী নির্বাচনে কেউ ভোট দেবে না। আমরা শেষ করি। ধন্যবাদ সকলকে। আর একটা প্রশ্ন, এটা আমাদের যে কয়েকজন নেতার আসন ঘোষণা করা হয়েছে, এটা অনানুষ্ঠানিক। তবে যারা এখানে